ঘটনাটা তখনকার, যখন আমার সেই বান্ধবীর বিয়ে ঠিক হয়। বিয়ের প্রস্তুতির জন্য সে আমাকে আগেভাগেই আমন্ত্রণ জানিয়েছিল। সেদিন প্রথমবার আমি তার বাবার সঙ্গে দেখা করি। প্রথম দেখাতেই আমি হতবাক। এত স্মার্ট, ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ যে আমার বান্ধবীর বাবা হতে পারেন, এটা বিশ্বাস করা কঠিন ছিল। প্রথম সাক্ষাৎ থেকেই একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে আমার মধ্যে। মনে হতে লাগল যদি এমন কেউ আমার জীবনে থাকত। তারপর একদিন এক বিশেষ কারণে আমি ওনার সঙ্গে গাড়িতে ছিলাম। সেই সফরের সময় এমন কিছু ঘটনা ঘটল যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তারপর তিনি আমাকে, বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, আশা করছি তোমাদের ভালো লাগবে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম পূজা, বয়স 28, আর অনেকেই বলে আমি দেখতে বেশ সুন্দর। আমাদের পাড়ার ছেলেরা প্রায়ই আমার সঙ্গে কথা বলতে চাইত, কিন্তু আমি কখনো তাদের সেভাবে গুরুত্ব দিতাম না। 3 বছর আগে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। দাম্পত্য জীবনে কখনোই সুখ পাইনি, তাই স্বামী থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিই। তবে আলাদা হওয়ার পরেও আমার জীবন থমকে থাকেনি। আমি নিজের উপার্জনে স্বাধীনভাবে জীবন যাপন করছিলাম। নতুন একটা বাসা নিয়ে একা থাকতে শুরু করি। একদিন, বহুদিন পর, আমার কলেজের ঘনিষ্ঠ বান্ধবীর স্বপ্নার ফোন আসে। খুব খুশি হয়ে জানায় তার বিয়ে ঠিক হয়েছে। আমি ওকে শুভেচ্ছা জানাই। সে আমাকে বলে, তুই কিন্তু বিয়ের আগে থেকেই আমার কাছে থাকবি। ওর বিশেষ বন্ধু হওয়ার কারণে আমিও রাজি হয়ে যাই। এরপর থেকে ও আমাকে প্রতিদিন ফোন করত, জিজ্ঞেস করত, তুই কবে আসবি? আমি তখনও বুঝতে পারিনি সেই বিয়ের অনুষ্ঠানে এমন কিছু ঘটতে চলেছে যা আমার জীবনকেই নতুন মোড়ে নিয়ে যাবে। স্বপ্না আমাকে বারবার বলছিল, তুই তাড়াতাড়ি আয়, এখন তো 1 সপ্তাহই বাকি। আমি প্রতিবারই বলতাম, হ্যাঁ ঠিক আছে, আমি 1 সপ্তাহ আগে চলে আসব। কিন্তু আসলে এত তাড়াতাড়ি অন্যের বাড়িতে যাওয়া আমার ঠিক মনে হচ্ছিল না। তাই আমি নানা অজুহাত দেখিয়ে ওকে এড়িয়ে যাচ্ছিলাম। কিন্তু যখন ও প্রতিদিনই ফোন করে তাগাদা দিতে লাগল, তখন আর না করতে পারলাম না। অবশেষে আমি বললাম, ঠিক আছে, আমি আজ সন্ধ্যার মধ্যে রওনা দিচ্ছি। এরপর আমি আমার সব জিনিস গুছিয়ে নিলাম, সন্ধ্যায় বাস ধরলাম এবং পরের দিন সকালে ওর শহরে পৌঁছে গেলাম। বাস স্ট্যান্ডে স্বপ্না নিজেই আমাকে নিতে এসেছিল। ওর বাড়িতে গিয়ে প্রথমে সবাইকে আলাপ করিয়ে দিল, তারপর আমার জিনিসপত্র একটা নির্দিষ্ট ঘরে রেখে বলল, এটাই তোর রুম, এখানে তোর কোনো সমস্যা হবে না, একদম নিরিবিলি থাকতে পারবি। আমি তখন খুব ক্লান্ত ছিলাম, রাতভর বাস ভ্রমণের পর শরীর অবসন্ন লাগছিল। তাই রুমে ঢুকে বিছানায় সবকিছু ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে নামলাম। স্বপ্না তখন ওর বিয়ের পোশাকগুলো আমাকে দেখাচ্ছিল। আমাদের গল্প করতে করতে কিছু পুরনো স্কুল বন্ধুরাও সেখানে এসে হাজির হল। সবাই মিলে দারুণ আড্ডা চলছিল। এক পর্যায়ে সবাই নিজেদের স্বামীদের নিয়ে গল্প করা শুরু করল। আমি চুপচাপ ছিলাম, কারণ আমার বৈবাহিক জীবন সুখের ছিল না, তাই আমি সেই প্রসঙ্গে কিছু বলতে চাইনি। এদিকে স্বপ্নার বাবা সামনের সোফায় বসেছিলেন, কিন্তু তখনও আমি জানতাম না যে উনি স্বপ্নার বাবা। ওনার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল, যেন কিছু বলতে চাইছেন। প্রথমে আমি বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বারবার মনে হচ্ছিল উনি আমাকে লক্ষ্য করছেন। কিছুক্ষণ পর উনি সেখান থেকে চলে গেলেন। তখন আমি কৌতূহলবশত স্বপ্নাকে জিজ্ঞেস করলাম, এই ভদ্রলোককে? স্বপ্না আমাকে জানাল, ও তো আমার বাবা। নাম রমেশ। আগে চাকরি করত, তবে এখন রিটায়ার করে বাড়িতেই থাকে। কথাটা শুনে আমি কিছুক্ষণ চুপ রইলাম। যেন কিছু একটা ভেতরে নাড়া দিয়ে গেল। সন্ধ্যাটা স্বাভাবিকভাবেই কাটল। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করল, তারপর যে যার ঘরে চলে গেল। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু চোখে ঘুম আসছিল না। বারবার রমেশ আঙ্কেলের কথা মনে পড়ছিল। কি জানি কেন যেন ওনাকে নিয়ে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমি কিছুটা অস্থির বোধ করছিলাম, তাই স্বপ্নাকে ফোন করে রুমে ডেকে নিলাম। আমরা নানা বিষয় নিয়ে গল্প করতে লাগলাম। তখনই হঠাৎ রমেশ আঙ্কেল আমাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে এলেন। আমি ওনাকে দেখে অদ্ভুত এক অস্বস্তি অনুভব করছিলাম, যা আগে কখনো হয়নি। রমেশ আঙ্কেল আমাদের সঙ্গে বসলেন, সাধারণ কিছু কথাবার্তা বললেন, কিন্তু ধীরে ধীরে আমাদের আলোচনায় পুরোপুরি যুক্ত হয়ে গেলেন। ওনার কথা বলার ভঙ্গি ছিল অদ্ভুতভাবে আকর্ষণীয়, গভীর, পরিপক্ক, অথচ কোমল। আমার মধ্যে এক অচেনা অনুভূতি তৈরি হচ্ছিল, যেন কিছু একটা নতুনভাবে উপলব্ধি করছি। আমি স্বপ্নার দিকে তাকালাম, কিন্তু ও তখন নিজের কথাতেই ব্যস্ত।
কিছুক্ষণ পর রমেশ আঙ্কেল উঠে চলে গেলেন, কিন্তু ওনার উপস্থিতি আমার মনে অদ্ভুত প্রভাব ফেলে গেল। আমি রাতে ঘুমোতে পারলাম না, ওনার বলা কথাগুলো, চোখের অভিব্যক্তি বারবার মাথার মধ্যে ঘুরছিল। এটা কি শুধুই কাকতালীয়, নাকি আমার অতীতের কোনো অসম্পূর্ণ অধ্যায়ের সঙ্গে মিল খুঁজে পাচ্ছিলাম? সকালবেলা স্বপ্না আমাকে ডেকে তুলল, বলল, চলো, নাস্তা তৈরি। আমি ধীর গতিতে তৈরি হয়ে নিচে নামলাম। ডাইনিং টেবিলে পৌঁছে দেখি রমেশ আঙ্কেল আগেই সেখানে বসে আছেন। আমাকে দেখে হালকা হাসলেন। কেন জানি সেই হাসি আমাকে আরও অস্বস্তিতে ফেলে দিল। সেদিন স্বপ্না বলল, চল বাজারে যাই। আমরা শহরের এক মার্কেটে গেলাম, অনেক কিছু কিনলাম, কিন্তু আমার মন যেন অন্য কোথাও আটকে ছিল, রমেশ আঙ্কেলের চিন্তায়। আমার মন আর যুক্তির মধ্যে যেন একটা দ্বন্দ্ব চলছিল। এভাবে ওনার কথা ভাবা কি ঠিক? বিকেলে আমরা বাসায় ফিরলাম। স্বপ্না আমাকে বলল, তুই একটু বাবার সাথে বস, আমি এক্ষুনি আসছি। আমি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম, তবে গিয়ে ওনার পাশে বসলাম। প্রথমবার ওনার সঙ্গে একান্তে কথা বললাম। রমেশ আঙ্কেল জানতে চাইলেন আমার জীবন, কাজ ও শখ সম্পর্কে। ওনার কথা বলার ভঙ্গি এতটাই আন্তরিক ছিল যে মনে হচ্ছিল উনি সত্যিই আমাকে বোঝার চেষ্টা করছেন। আমি নিজের জীবন সম্পর্কে কিছুটা খুলে বললাম, আমার অতীত, আমার সম্পর্কের ভাঙন। উনি মনোযোগ দিয়ে শুনলেন, কিন্তু কোথাও কোনো বিচার বা সমালোচনা ছিল না, বরং একটা গভীর বোঝাপড়ার ছাপ ছিল ওনার চোখে। সেদিন রাতে শুতে গিয়ে বুঝতে পারলাম, ওনার কথা আমার মনে ক্রমাগত ঘুরপাক খাচ্ছে। এটা এক নতুন অনুভূতি ছিল, যা আমাকে এক নতুন পথে ভাবতে বাধ্য করছিল। আমার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। এটা কি শুধুই আমার একাকিত্বের ফল, নাকি এর পেছনে অন্য কোনো অনুভূতি লুকিয়েছিল? পরের দিন থেকে আমি রমেশজির সঙ্গে কথা বলা এড়িয়ে চলতে লাগলাম। কিন্তু তাও ওনার উপস্থিতি যেন চারপাশে অনুভব করতে পারছিলাম। কয়েকদিন কেটে গেল, কিন্তু আমার ভেতরের অস্থিরতা কমল না। আমি যতই ওনার থেকে দূরে থাকার চেষ্টা করতাম, ততই যেন ওনার দিকে মন চলে যেত। স্বপ্না হয়তো বিষয়টা বুঝতে পেরেছিল, কিন্তু কিছু বলেনি। একদিন স্বপ্না আমার দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস তো? মনে হচ্ছে তুই কিছু নিয়ে চিন্তিত। আমি হাসতে হাসতে বললাম, আরে হো, কিছু না। সব ঠিক আছে, কিন্তু স্বপ্না সহজে ছাড়া মানুষ না। ও আবার বলল, দেখ, যদি কিছু হয় আমাকে বলতে পারিস। আমি জানি তুই কেমন যেন পাল্টে গেছিস। ওর কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। মনে হচ্ছিল কিছু একটা বলে দেই, কিন্তু সাহস হলো না। আমি চুপচাপ মাথা নেড়ে বিষয়টা এড়িয়ে গেলাম। সেদিন সন্ধ্যায় স্বপ্নার বাড়িতে ছোটখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছিল। কিছু পুরনো বন্ধু ও পরিবারের লোকজন এসেছিল। আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম, কিন্তু মাঝে মাঝেই মনে হচ্ছিল রমেশজি আমাকে লক্ষ্য করছেন। ওনার চোখে একটা গভীরতা ছিল, যা আমার ভেতরে অজানা অনুভূতি জাগিয়ে তুলছিল। পার্টির মাঝখানে আমি একটু একা থাকতে চাইছিলাম, তাই বাগানে চলে গেলাম। ঠান্ডা বাতাস গায়ে লাগছিল, আমি ধীরে ধীরে শান্ত হওয়ার চেষ্টা করছিলাম। ঠিক তখনই পেছন থেকে রমেশজির কণ্ঠ ভেসে এলো, তুমি বেশ চিন্তিত লাগছ। যদি চাই তাহলে আমাকে বলতে পারো। ওনার গলার স্বর ছিল আশ্বস্ত করার মতো, নির্ভরতার মতো। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, কিন্তু তারপর মনে হলো এতদিনের জমে থাকা কথাগুলো বলে ফেলি। আমি ধীরে ধীরে নিজের একাকিত্ব, বিচ্ছেদের যন্ত্রণা আর জীবনের শূন্যতার কথা জানালাম। রমেশজি শান্তভাবে শুনলেন, কোথাও কোনো তাড়া নেই, কোনো বিচার নেই, শুধু গভীর মনোযোগ। তারপর বললেন, জীবনে কিছু সম্পর্ক আমাদের ভেঙে দেয়, কিন্তু কিছু সম্পর্ক আবার নতুনভাবে গড়ে তোলে। শুধু সময় আর সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে হয়। ওনার কথাগুলো আমার মনে গভীরভাবে ছাপ ফেলল। যেন কোনো না বলা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না কেন যেন রমেশজির প্রতি আমার মনে এক অদ্ভুত টান তৈরি হচ্ছে। ওনার কথাগুলো এত গভীর ছিল যে মনে হচ্ছিল কেউ যেন আমার মনের অস্থিরতাকে ছুঁয়ে যাচ্ছে। সেই রাতে আমি ঘুমোতে পারিনি, কিন্তু এবার আমার অস্থিরতার মাঝে একটা অজানা প্রশান্তিও মিশেছিল। এটা কি ভুল, নাকি এটাই প্রকৃত অনুভূতি? পরের দিনগুলোতে আমি অজান্তেই রমেশজির কথা বেশি ভাবতে লাগলাম। নিজের মনকে প্রশ্ন করলাম, এটা কি শুধুই একরকম মোহ, নাকি আমি সত্যিই ওনার প্রতি কিছু অনুভব করতে শুরু করেছি? আমি নিশ্চিত হতে চাইছিলাম, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছিলাম না। একদিন স্বপ্না হেসে বলল, বাবা কিন্তু তোকে নিয়ে অনেক কথা বলেন। বলেন তুই খুব বুঝদার আর সংবেদনশীল। আমি চমকে গেলাম, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে বললাম, ওহ, উনি তো বড়, তাই স্নেহ থেকে এসব বলছেন হয়তো। স্বপ্নার কথাগুলো আমার মনে নতুন এক দ্বিধা তৈরি করল।
আমি নিজেকে বোঝাতে চাইলাম যে এসব কিছুই কেবল আমার ভাবনা, কিন্তু মনের গভীরে কি যেন একটা আলাদা অনুভূতি দানা বাঁধছিল। কয়েকদিন পর স্বপ্না হঠাৎ জানালো তাকে কাজের জন্য কয়েকদিন বাইরে যেতে হবে। সে বলল, তুই এখানেই থাক, বাবা একা থাকবে, তোরও ভালো সময় কাটবে। আমি কিছু বলতে যাব, তখনই স্বপ্না হেসে বলল, চিন্তা করিস না, বাবা তোকে ভালোভাবেই দেখবে। স্বপ্নার চলে যাওয়ার পর আমি রমেশজির সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলাম, কিন্তু উনি সবসময় এত স্বাভাবিক আর সহজভাবে কথা বলতেন যে ওনাকে এড়িয়ে চলা কঠিন হয়ে উঠল। একদিন সন্ধ্যায় বাইরে বৃষ্টি হচ্ছিল। আমি বারান্দায় বসেছিলাম, আর হঠাৎ রমেশজি এসে পাশে দাঁড়ালেন। তিনি বললেন, তোমার চোখে সবসময় এক ধরনের চাপা কষ্ট দেখতে পাই। মনে হয় যেন তোমার মনে অনেক কিছু জমে আছে। তুমি কি মনে করো জীবন থেকে সব সুখ হারিয়ে গেছে? ওনার এই কথাগুলো যেন আমার মনের সব চেপে রাখা আবেগ এক মুহূর্তে উল্টে দিল। আমি ধীরে ধীরে বললাম, অনেক সময় মনে হয় আমার জীবন শুধুই শূন্যতা। যত কিছু করেছি, কিছুতেই সেই শূন্যতা পূরণ করতে পারিনি। রমেশজি গভীরভাবে আমার দিকে তাকালেন, তারপর ধীর কণ্ঠে বললেন, জীবনে শূন্যতা আসে শুধু তখনই যখন পুরনো কিছু শেষ হয়ে নতুন কিছু আসার অপেক্ষা থাকে। হয়তো তোমার জীবনেও কিছু ভালো ঘটতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। ওনার কথাগুলো শুনে আমার হৃদয় যেন কেঁপে উঠল। আমি জীবনে প্রথমবার কারো কথায় এত শান্তি পেলাম। সেই রাতে আমি ঘুমাতে পারিনি, শুধু ভাবছিলাম, আমি কি সত্যিই আমার মনের কথা রমেশজিকে বলতে পারব? এটা কি ঠিক হবে? পরের দিন সকালে আমরা একসঙ্গে বসে চা খাচ্ছিলাম। অনেক ভাবার পর আমি সাহস করে প্রশ্ন করলাম, যদি এমন কেউ থাকে যাকে আপনি পছন্দ করেন কিন্তু পরিস্থিতি জটিল করে তোলে, তাহলে আপনি কি করবেন? রমেশজি মৃদু হাসলেন। তারপর বললেন, প্রত্যেক সম্পর্ক পরিস্থিতি দিয়ে নয়, হৃদয়ের গভীরতা দিয়ে তৈরি হয়। যদি সেটা সত্যি হয়, তাহলে সময় তাকে সঠিক পথ দেখাবে। ওনার কথাগুলো আমার হৃদয়ের গভীরে গিয়ে লাগল। হয়তো উত্তরটা আমি এতদিন খুঁজছিলাম। আমি বুঝতে পারছিলাম আমার মনের এই টানটা কোনো সাময়িক মোহ নয়। রমেশজি ছিলেন সেই শূন্যতা পূরণের মানুষ যা আমি বহুদিন ধরে অনুভব করছিলাম। কিন্তু এখন প্রশ্ন ছিল, আমি কি আমার অনুভূতিগুলো ওনাকে জানাবো নাকি এটাকে মনের গহীনে চিরকাল চেপে রাখব? আমি দ্বিধার মাঝে ছিলাম, তবে এটুকু স্পষ্ট ছিল যে আমার জীবন এখন ওনার উপস্থিতির সাথে গভীরভাবে জড়িত হয়ে পড়েছে। সময় ও পরিস্থিতিই নির্ধারণ করবে ভবিষ্যতে কি হবে, কিন্তু সেদিন প্রথমবার মনে হলো আমার জীবনে আবারও আনন্দ ফিরে আসতে পারে। এরপর কিছুদিন কেটে গেল। রমেশজির সাথে আমার কথাবার্তা স্বাভাবিক হয়ে উঠল, কিন্তু ওনার উপস্থিতি আমার মনে আরও গভীরভাবে ছাপ ফেলছিল। আমি নিজেকে আটকে রাখতে চাইছিলাম, কিন্তু ওনার সরলতা, অভিজ্ঞতা আর গভীর উপলব্ধির সামনে বারবার হার মানছিলাম। এক সন্ধ্যায় আমরা দুজন বাগানে বসেছিলাম। হালকা ঠান্ডা বাতাস বইছিল, চারপাশে একটা শান্ত পরিবেশ ছিল। হঠাৎ রমেশজি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার চোখে এক ধরনের দ্বিধা দেখি। তুমি কি কিছু বলতে চাও? ওনার কথায় আমি চমকে উঠলাম। আমার মনের এত কিছু বলার ছিল, কিন্তু ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এক মুহূর্ত নীরব থাকার পর আমি গভীর শ্বাস নিয়ে বললাম, রমেশজি, আমি কিছু বলতে চাই, কিন্তু ভয় পাচ্ছি আপনি হয়তো ভুল বুঝবেন। উনি হালকা হাসলেন এবং বললেন, তুমি নিশ্চিন্তে বলতে পারো, আমি মন দিয়ে শুনব। আমি এক মুহূর্ত থেমে বললাম, আপনার কথা, আপনার উপস্থিতি আমাকে এক অদ্ভুত শান্তি দেয়। আপনার সাথে কথা বললে মনে হয় আমি নিজেকে নতুনভাবে চিনতে পারছি। কিন্তু আমি নিশ্চিত নই এটা শুধুই আমার একাকিত্বের ফল নাকি কিছু অন্যরকম অনুভূতি। রমেশজি কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন গভীর চিন্তায় মগ্ন। তারপর ধীরে ধীরে বললেন, তোমার অনুভূতিগুলোর মধ্যে কোনো ভুল নেই। জীবনে এমন সময় আসে যখন কেউ আমাদের সত্যিকারের বোঝে, আমাদের অনুভব করে, তখন আমরা তার প্রতি আকৃষ্ট হই। এটা স্বাভাবিক। আমি দ্বিধা ভরে জিজ্ঞাসা করলাম, কিন্তু আপনি কি ভাবছেন? আপনি কি মনে করেন এটা ঠিক? উনি গভীর শ্বাস নিয়ে বললেন, আমাদের পরিস্থিতি একটু ভিন্ন। তুমি তোমার জীবনে অনেক কষ্ট পেরিয়ে এসেছ এবং তুমি আবারও সুখী হওয়ার অধিকার রাখো। তবে আমাকেও ভাবতে হবে, আমি কি তোমাকে সেই সুখ দিতে পারবো যা তুমি চাও? ওনার কথাগুলো আমার হৃদয়ে গভীরভাবে আঘাত করল, যেন আমার মনে জমে থাকা সমস্ত অনুভূতির প্রতিচ্ছবি ওনার কথায় ফুটে উঠেছে। আমি জানতাম সময় আমাদের গল্পের পরবর্তী অধ্যায় লিখবে। এই সম্পর্ক শুধুমাত্র অনুভূতির নয়, দায়িত্বেরও। রমেশজির কথা শুনে আমার মনে স্বস্তি এলেও এক ধরনের সংশয় কাজ করছিল। আমি বুঝতে পারছিলাম যে তিনি আমার অনুভূতিগুলো বুঝতে পারছেন, কিন্তু আমাদের মাঝে স্বপ্নের অস্তিত্ব এক অদৃশ্য দেয়ালের মতো দাঁড়িয়েছিল।
আমি কোনোভাবেই চাইনি যে আমাদের বন্ধন স্বপ্নার সঙ্গে আমার সম্পর্কের মধ্যে কোনো প্রভাব ফেলুক। পরবর্তী কয়েকদিন আমরা স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, কিন্তু আমাদের মধ্যে থাকা অজানা অনুভূতি দুজনকেই প্রভাবিত করছিল। আমি চাইছিলাম তার সাথে কথা বলতে, কিন্তু প্রতিবারই স্বপ্নার কথা মাথায় আসত। আমি কোনোই চাইনি যে সে কোনো কষ্ট পাক বা কোনো ভুল বোঝাবুঝি হোক। কয়েকদিন পর স্বপ্না ফিরে এলো। সব সময়ের মতো সে হাসিখুশি আর উদ্যমী ছিল। তবে একদিন সে আমাকে জিজ্ঞেস করল, তুমি আর বাবা অনেক সময় একসঙ্গে কাটাচ্ছ, সব ঠিক আছে তো? আমার হৃদয় এক মুহূর্তের জন্য থমকে গেল। আমি তড়িঘড়ি করে বললাম, হ্যাঁ, সব ঠিক আছে। উনি অনেক অভিজ্ঞ, ওনার সাথে কথা বললে অনেক কিছু বোঝা যায়। স্বপ্না কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর হেসে বলল, বাবা এমনই, সবার অনুভূতি বোঝার চেষ্টা করেন। ওর কথায় আমি কিছুটা স্বস্তি পেলেও মনের মধ্যে এক অদ্ভুত আশঙ্কা জন্ম নিল। যদি সে কিছু বুঝতে পারে? যদি আমার অনুভূতিগুলো একদিন প্রকাশ পেয়ে যায়? রমেশজি এবং আমি বুঝতে পারছিলাম যে আমাদের টানটা বাস্তব, কিন্তু তাড়াহুড়ো না করাই বুদ্ধিমানের কাজ। আমি তাকে বললাম, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু এটুকু জানি, আপনার উপস্থিতি আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। রমেশজি মৃদু হেসে বললেন, যদি আমাদের অনুভূতিগুলো সত্য হয়, তবে সময় নিজেই আমাদের পথ দেখাবে। আমাদের এখন শান্ত থেকে পরিস্থিতিকে বোঝার চেষ্টা করা উচিত। এই কথাগুলো কিছুটা সান্ত্বনা দিলেও আমার মনে তখনও একটা আশা ছিল যে হয়তো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তবে আমি ঠিক করলাম, আমার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করে আমার জীবনকে স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যাব। আমরা দুজনেই একে অপরের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিলাম। এটা সহজ ছিল না, কারণ রমেশজির সঙ্গে কাটানো মুহূর্তগুলো ছিল আমার জীবনের সবচেয়ে প্রশান্তিময় সময়গুলোর মধ্যে একটি। কিন্তু স্বপ্নার উপস্থিতি এবং আমাদের সম্পর্কের জটিলতা বিবেচনা করে এটাই ঠিক মনে হচ্ছিল। কয়েকদিন পর স্বপ্না আবার জিজ্ঞেস করল, তুমি একটু উদাস উদাস লাগছ, ঠিক আছো তো? আমি হাসি দিয়ে বললাম, হয়তো একটু ক্লান্ত লাগছে। কিন্তু সে আবার বলল, বাবা তোমাকে খুব বুঝতে পেরেছেন মনে হচ্ছে। আমি লক্ষ্য করেছি, আমি বিস্মিত হলাম। স্বপ্নার মুখে কোনো সন্দেহ বা রাগের ছাপ ছিল না, বরং এক ধরনের বোঝাপড়ার অভিব্যক্তি ছিল। তখনই আমি অনুভব করলাম, হয়তো সে কিছুটা আন্দাজ করতে পেরেছে, কিন্তু ইচ্ছা করেই কিছু বলছে না। একদিন স্বপ্না জরুরি কাজে বাইরে গিয়েছিল, আমি আর রমেশজি তখন বাড়িতে একা ছিলাম। হঠাৎ তিনি বললেন, কিছুদিন আগে স্বপ্না আমাকেও জিজ্ঞেস করেছিল তুমি সুখী কিনা। মনে হচ্ছে সে কিছু বুঝতে পারছে। আমাদের এখন খুব সতর্ক থাকতে হবে। আমি চিন্তিত হয়ে বললাম, আমার সবচেয়ে বড় ভয়, স্বপ্নার মনে যদি কখনো মনে হয় যে আমরা ওর বিশ্বাস ভেঙেছি, তাহলে ও আমাদের কখনো ক্ষমা করবে না। রমেশজি গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন, আর আমি বুঝতে পারলাম আমাদের সম্পর্ককে নতুনভাবে দেখার সময় এসে গেছে। রমেশজি গভীরভাবে বললেন, তুমি ঠিকই বলছ। আমিও চাই না যে স্বপ্না কষ্ট পাক, কিন্তু আমাদের নিজেদের অনুভূতিগুলোরও মূল্য আছে। এই বিষয়ে আমাদের একদিন খোলাখুলি কথা বলতে হবে। তবে সঠিক সময়ে কয়েক সপ্তাহ পর একদিন স্বপ্না আমাদের একসঙ্গে বসে কথা বলতে দেখল। তার চোখে তখন অনেক প্রশ্ন ছিল। হঠাৎ সে সরাসরি আমাকে জিজ্ঞেস করল, তুমি কি বাবার জন্য কিছু অনুভব করছ? আমি হতবাক হয়ে গেলাম। আমার চোখ ভিজে এলো, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হলো না। তখন রমেশজি স্বপ্নাকে শান্ত করে বললেন, তোমার বন্ধুটি আমার কাছে খুব বিশেষ। আমাদের মধ্যে এমন এক বোঝাপড়া আছে যা কথায় প্রকাশ করা কঠিন। তবে আমি বুঝতে পারছি এই পরিস্থিতিটা তোমার জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে। স্বপ্না কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি এতদিন আমাকে কিছু বলনি কেন? তুমি কি ভেবেছিলে আমি বুঝতে পারব না? আমি গভীরভাবে তার দিকে তাকালাম এবং মৃদু কণ্ঠে বললাম, আমি তোমাকে হারানোর ভয়ে ছিলাম। তোমার বন্ধুত্ব আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কখনো চাইনি যে তুমি আমাকে ভুল বুঝো। স্বপ্না এক গভীর শ্বাস নিয়ে বলল, এটা সত্যিই আমার জন্য নতুন একটা বিষয়। তবে যদি তুমি আর বাবা একে অপরের সঙ্গে সুখী থাকো, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু চাই তোমরা দুজন সত্যবাদী হও এবং একে অপরকে সম্মান দাও। সেদিনের পর থেকে ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করল। স্বপ্না আমাদের সম্পর্ককে মেনে নিতে শিখল, যদিও এতে কিছুটা সময় লাগল। আমরাও আমাদের সম্পর্ককে আরও পরিণত ও দায়িত্বপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এখন আমাদের সম্পর্ক কেবল অনুভূতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পরিপক্কতা, বোঝাপড়া এবং পারিবারিক সম্মানের প্রতীক হয়ে উঠেছে। আমি নিজেকে শিখিয়েছি যে ভালোবাসা যে কোনো রূপে আসতে পারে, এবং যদি তা সত্য হয়,
তবে সেটাকে গ্রহণ করতে কোনো দ্বিধা থাকা উচিত নয়। আগামী দিনগুলোতে আমরা আমাদের দায়িত্ব পালন করতে করতে সম্পর্ককে সম্মানজনকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সম্পর্কের প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন সেটি ভালোবাসা ও সম্মানের উপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের সম্পর্ক ধীরে ধীরে এক নতুন পর্যায়ে পৌঁছালো, যেখানে শুধু আমরা দুজনই নয়, স্বপ্নাও আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। তার বোঝাপড়া ও সমর্থন আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলল। যদিও প্রথম দিকে তার জন্য এই পরিবর্তন মানিয়ে নেওয়া সহজ ছিল না, তবে সময়ের সঙ্গে সঙ্গে সে পরিস্থিতিটা গ্রহণ করতে শিখল। স্বপ্নার সমর্থনের পর আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পরিবারের কাছে এই সম্পর্কের কথা জানানো। আমি প্রথমে আমার মায়ের সঙ্গে কথা বললাম। শুরুতে তিনি কিছুটা অবাক হলেও আমার চোখে আনন্দ দেখে ধীরে ধীরে সব মেনে নিলেন। তিনি বললেন, তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছ। যদি এই সম্পর্ক তোমাকে সুখ দেয় তবে আমার কোনো আপত্তি নেই। রমেশ জিও স্বপ্নার বড় বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বললেন। প্রথমে সবাই এই সম্পর্কটিকে ভিন্নভাবে দেখছিল, তবে রমেশ জির শান্ত ও দায়িত্বশীল ব্যক্তিত্ব আর আমাদের পারস্পরিক সম্মান দেখে তারা ধীরে ধীরে এটি মেনে নিতে শুরু করল। এখন আমাদের সম্পর্ক শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এর সঙ্গে পরিবার ও সামাজিক দায়িত্বও জড়িয়ে গিয়েছিল। রমেশ জির সঙ্গে জীবন কাটানোর এই নতুন অভিজ্ঞতা আমার কাছে অমূল্য ছিল। তিনি আমার অনুভূতিগুলো গভীরভাবে বুঝতেন। তিনি আমার অতীতের শূন্যতা ও কষ্টকে তার স্নেহ ও অভিজ্ঞতার মাধ্যমে পূরণ করার চেষ্টা করেছেন। আমিও তার নিঃসঙ্গ জীবনে এক সঙ্গীর মতো পাশে দাঁড়িয়েছি। আমরা একে অপরের অনুভূতি ও জীবনের অসম্পূর্ণতাগুলো বুঝতে শিখেছি এবং একসঙ্গে তা পূরণ করার চেষ্টা করেছি। স্বপ্না এখন আমাদের সম্পর্কের অন্যতম শক্তির স্তম্ভ হয়ে উঠেছে। সে মাঝে মাঝে হেসে বলতো, বাবা, এখন তো আমার বন্ধুই তোমার সঙ্গে বেশি সময় কাটায়। তার এই সহজাত রসিকতা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। কয়েক মাস পর আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের সম্পর্ককে একটি নতুন পরিচয় দেওয়ার। তাই আমরা আমাদের কাছের মানুষদের নিয়ে একটি ছোট পারিবারিক অনুষ্ঠানে একত্রিত হলাম এবং সবাইকে আমাদের নতুন জীবনের সিদ্ধান্ত জানালাম। এটি খুব সাধারণ কিন্তু আবেগপূর্ণ একটি মুহূর্ত ছিল। সেদিন স্বপ্না আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি শুধু আমার বন্ধুই নও, এখন তুমি আমার পরিবারেরও অংশ। আমি চাই তোমরা দুজন একে অপরের প্রতি সবসময় সত্যবাদী আর সম্মানজনক থাকো। এই ঘটনার পর ধীরে ধীরে সব বদলাতে শুরু করল। স্বপ্না আমাদের সম্পর্ক মেনে নিল, যদিও এতে কিছুটা সময় লেগেছিল। আমি ও রমেশজি সম্পর্ককে আরও দায়িত্বশীলভাবে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এখন এটি শুধু আবেগ নয়, বরং পরিপক্বতা, পারিবারিক মূল্যবোধ ও পারস্পরিক সম্মানের প্রতীক। আমি বুঝতে পারলাম সত্যিকারের ভালোবাসা কোনো নির্দিষ্ট নিয়ম মানে না, যদি তা খাঁটি হয় তবে দ্বিধাহীনভাবে গ্রহণ করাই শ্রেয়। কয়েক মাস পর আমরা আমাদের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলাম। ছোট পারিবারিক অনুষ্ঠানে, যেখানে শুধুই আমাদের কাছের মানুষরা ছিল, আমরা নতুন জীবনের সূচনা করলাম। স্বপ্না আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি শুধু আমার বন্ধু নও, এখন থেকে আমার মাও। রমেশজি ও আমি একসঙ্গে এক নতুন পরিবার গড়ে তুললাম, যার ভিত্তি ছিল ভালোবাসা, বোঝাপড়া ও সম্মান। আমি শিখেছি ভালোবাসা কখনোই সমাজ বা পরিস্থিতির গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না, এটাই জীবনের প্রকৃত সৌন্দর্য। এখন আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে উপভোগ করছি, কারণ আমি এমন একজন সঙ্গী পেয়েছি যে আমাকে শুধু বোঝে না, বরং জীবনের প্রতিটি ধাপে আমার পাশে রয়েছে। স্বপ্না, রমেশজি আর আমি, আমাদের পরিবার এখন শুধু পরিপূর্ণই নয়, আগের চেয়ে আরও দৃঢ় ও সুখী। জীবন আমাকে যে দ্বিতীয় সুযোগ দিয়েছে সেটাকে আমি মন থেকে গ্রহণ করেছি। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।